হ্যালো গাইস, তো পিএসসি ক্লার্কশিপ 2023 পার্ট 1 এক্সামের আমরা কোশ্চেন পেপার সলভ করছি ম্যাথস কোশ্চেন। তো আমরা পার্ট 1-এর সেশন 1, সেশন 2 এবং সেশন 3 এই তিনটে কোশ্চেন পেপারের সলভ দেখেছি। আজকে আমরা সেশন 4-এর সলভ দেখব, ঠিক আছে? তো সেশন 4-এ যে সমস্ত ম্যাথস কোশ্চেন এসছে প্রত্যেকটা কোশ্চেন আমরা সলভ করব এই ভিডিওতে। তো চলে আসি ফার্স্ট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 31-এ কী বলা হয়েছে? একটি সিরিজের কোশ্চেন। সিরিজটি কীরকম দেওয়া হয়েছে? 7 থেকে 11, 11 থেকে 19, 19 to 35, 35 to 67 এবং তারপরে আমাদের কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্কের জায়গায় আমাদের কী আনসার হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখি এই প্রশ্নটা অনেক রকমভাবে সলভ করতে পারি। আমরা দেখতে পারি যে 7 থেকে 11 হচ্ছে, তাহলে 7 থেকে 11-এর মধ্যে গ্যাপ কত? তুমি বলবে দাদা 4। 11 থেকে 19-এর মধ্যে গ্যাপ কত? তুমি বলবে 8। 19 থেকে 35-এর মধ্যে গ্যাপ কত? তুমি বলবে 16। 35 to 67 গ্যাপ কত? দেখো 32। তার মানে দেখো 4কে দুগুণ করলে 8 হয়, 8কে দুগুণ করলে 16 হয়, 16কে দুগুণ করলে 32 হয়। তার মানে এখানে নিশ্চয়ই গ্যাপ কত হবে? 32-এর দুগুণ, দ্যাট ইজ 64। আর 67 প্লাস 64 করলে আমরা কত পাবো? 131। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক আনসার। আর কীভাবে এই প্রশ্নটি সলভ করা যেতে পারে? দেখো 7 থেকে 11 আমরা বলতে পারি যে 7 ইন্টু 2 মাইনাস 3 ইজিক্যাল টু 11। 7 দুগুণে 14 মাইনাস 3 হচ্ছে 11। 11 থেকে 19, 11 ইন্টু 2 মাইনাস 3 দ্যাট ইজ 19। তার মানে ইন্টু 2 মাইনাস 3 এই প্যাটার্ন ফলো করছে। তাহলে দেখো 67 ইন্টু 2 মাইনাস 3, তার মানে হচ্ছে 67 ইন্টু 2 মানে হচ্ছে 134, মাইনাস 3 হচ্ছে 131 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। তো চলে যাই পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 34-এ কী বলা হয়েছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5808-কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এই যে 5808 এর ফ্যাক্টরগুলো আমরা আগে নির্ণয় করি, দেখি এর মধ্যে কী কী ফ্যাক্টর আছে। তোমায় প্রথমে যদি বুঝতে পারো যে 5808 এটি হচ্ছে 11-র একটি গুণিতক বা 11 দিয়ে ডিভিসিবল, তাহলে এই প্রশ্নটা অনেকটা ইজি হয়ে যায়। দেখো 8 আর 8 16, আর 5 প্লাস 0 হচ্ছে 5, আর 16 মাইনাস 11 দ্যাট ইজ 16 মাইনাস 5 দ্যাট ইজ 11। সো 5808 আমরা কী বলতে পারি? যে 11 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে 11 দিয়ে ভাগ করলে কী পড়ে থাকছে? 11 5 55, 30, মানে 11 দুগুণে 22, 11 8 88। আবার দিয়ে এখনও ভাগ যাচ্ছে। 11 4 44, 48। আর 48-এর মধ্যে কী কী পড়ে আছে? 48-এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা 4 দেখতে পাচ্ছি, 4 16 দিয়ে দেখতে পাচ্ছি। 16 কেন ভাবলাম? কারণ 16 ইন্টু 3, দেখো 11 দুটো পেয়েছি, তার মানে 11 স্কোয়ার আছে। 16 মানে কি দেখতে পাচ্ছি? 4 স্কোয়ার আছে। শুধু 3 একাই পড়ে আছে। এখানে যদি আর একটা 3 এক্সট্রা থাকতো তাহলেই বলতাম যে 11 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, তাহলে সেটি একটি কী হয়ে যেত? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত ওদের গুণফল। কিন্তু এখানে একটি 3-এর অভাব আছে। তাহলে 5808-কে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। আচ্ছা, কোশ্চেন নাম্বার 35-এ কী বলা হয়েছে? বলছে এক্স ওয়াই অ্যান্ড জেড আর বিজনেস পার্টনার্স। খুব ভালো কথা। ইন দ্য বিজনেস টুয়াইস দ্য ক্যাপিটাল অফ এক্স ইজ ইকুয়াল টু 3x দ্য ক্যাপিটাল অফ ওয়াই। আচ্ছা, তার মানে 2x সমান আমরা বলতে পারি কি 3y। আচ্ছা, আর কি বলা হয়েছে? দ্য ক্যাপিটাল অফ ওয়াই ইজ 4 টাইমস দ্য ক্যাপিটাল অফ জেড। তার মানে ওয়াই ইজ ইকাল টু বলতে পারি আমরা 4z, এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো এখানে 3y আছে, এখানে y আছে, তাহলে এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এখানে 3y হবে। আর 4কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 4কে 3 দিয়ে গুণ করলে হবে 12। তার মানে 3y ইজ ইকাল টু 12z। তার মানে আমরা বলতে পারি যে 2x ইজ ইকাল টু 3y ইজ ইকাল টু 12z। তাহলে এবার যদি আমাকে এক্স ওয়াই জেডের মধ্যে রেশিও নির্ণয় করতে হয়, এক্স ওয়াই জেডের মধ্যে রেশিও নির্ণয় করতে হয়, তুমি বলবে দাদা এক্স ওয়াই জেডের মধ্যে রেশিও কী হবে? আমি বলবো দাদা 1/2 ইস টু 1/3 ইস টু 1/12। ব্যাস। তাহলে দেখতে পাচ্ছি 2 3 12, এদের এলসিএম কত? 12। তাহলে 1/2 ইন্টু 12 করলে 6, 1/3 ইন্টু 12 করলে 4, আর 1/12 ইন্টু 12 করলে 1। তাহলে 6:4:1 হচ্ছে এদের কী রেশিও? না, এদের ইনভেস্টমেন্ট রেশিও। আর যেহেতু এখানে টাকা কখনোই কেউ তুলে নেয়নি বা বাইরে থেকে কেউ টাকা ইনভেস্ট করেনি, তাই এদের ইনভেস্টমেন্ট রেশিও হবে এদের প্রফিট রেশিও। তাহলে ইফ দ্য প্রফিট আর্ন ইজ 2,97,000 দেন হোয়াট ইজ দ্য শেয়ার অফ ওয়াই। তাহলে এটাই যদি প্রফিট রেশিও হয় তাহলে 6 আর 10 আর 11, তার মানে দেখতে পাচ্ছি 11-র ভ্যালু বলা আছে কত? 297,000,000।
তাহলে আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু, শেয়ার অফ ওয়াই, আর শেয়ার অফ ওয়াই দ্যাট ইজ 4, শেয়ার অফ ওয়াই কত 4, তাহলে 11 কত গুণ করলে 297 হয়, আমরা দেখতে পাচ্ছি 11 2 22 27, তাহলে 27,000 গুণ, আর 27 ইন্টু 4 করলে কত হবে না 27 ইন্টু 4 করলে হবে 108,000, দ্যাট ইজ অপশান নাম্বার বি। কোশ্চেন নাম্বার 36-এ কী বলা হয়েছে, সিমন এবং অনিক তাদের আয়ের যথাক্রমে 25% ও 40% সঞ্চয় করে। যদি তাদের খরচ সমান থাকে তবে সিমন ও অনিকের আয়ের অনুপাত কতটা নির্ণয় করো। তাহলে দেখো, সিমন আয়কে আমি এস দিয়ে ডিনোট করব, আর অনিকের আয়কে আমি এ দিয়ে ডিনোট করব, ঠিক আছে। বলছে সিমন তার আয়ের 25% সঞ্চয় করে। আচ্ছা, 25% যদি সঞ্চয় করে তারা নিশ্চয়ই 75% কী করে, খরচ করে, এবং বলা হয়েছে তাদের খরচ কিন্তু সমান, ঠিক আছে। তাহলে সিমনের আয় এর 75% হচ্ছে কি না তাদের খরচ, সিমনের খরচ, আর অনেকের খরচ কত 40% সঞ্চয় করছে, তার মানে 60% নিশ্চয়ই কী করছে, খরচ করছে। তার মানে অনেকের আয়ের 40% হচ্ছে কত তার, 40% না 60% হচ্ছে তার কী খরচ, এবং এদের খরচ কী হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। এর বোথ সাইডে কী দেখতে পাচ্ছি আমরা, বোথ সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্সেন্টেজ সাইন আছে, তাহলে পার্সেন্টেজ সাইনকে এখান থেকে কী করে দাও, অমিট করে দাও। তাহলে এবার এখান থেকে দেখো এস বাই এ আমরা নির্ণয় করতে পারি, এস বাই এ নির্ণয় করতে পারি। এস বাই এ মানে কি, তাদের আয়ের অনুপাত, তাই তো। তাহলে এস বাই এ কত হবে, 60/75, 15 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 15 4 60, 15 5 75, 4:5, অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 41-এ বলা হয়েছে ইফ 40% অফ পি ইজ ইকুয়াল টু 0.75 অফ কিউ ইজ ইকুয়াল টু 1/4 অফ আর, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ পি ইজ টু কিউ ইজ টু আর। তাহলে যে জায়গায় তোমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছ এবং পয়েন্ট দেখতে পাচ্ছ সেগুলোকে ফ্র্যাকশনে ট্রান্সফার করো। দেখো 40%কে আমরা কি লিখতে পারি, তুমি জানো যে 20% ইজ ইকুয়াল টু 1/5, তাহলে 40% ইজ ইকুয়াল টু 2/5 হবে। তাহলে 2/5 অফ পি মানে 2/5 ইন্টু পি ইজ ইকাল টু কি 0.75, আর 0.75 মানে 75/100, আর 75/100 মানে বলতে পারি 3/4, 3/4 ইন্টু কিউ ইজ ইকাল টু 1/4 ইন্টু আর। তাহলে এখান থেকে যদি আমাকে পি ইস টু কিউ ইস টু আর নির্ণয় করতে হয়, আমি কী করবো, দেখো পি এর যে কোফিশিয়েন্ট যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছি জাস্ট এটাকে উল্টে দাও, তার মানে 5/2 ইস টু কিউয়ের গায়ে যে কোফিশিয়েন্ট লেগেছে তাকে জাস্ট উল্টে দাও, তার মানে 4/3, আর এখানে কী আছে আরের আগে 1/4, তাকে উল্টালে কী হবে 4। তাহলে এবার দেখো 2 আর 3 এই ভগ্নাংশগুলোর হরে কারা বসে 2 3 এবং 1, তাহলে 2 3 1-এর এলসিএম কত 6, তাহলে 6 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, তাহলেই আনসার পেয়ে যাবো। তাহলে 5/2 ইন্টু 6 মানে 5 ইন্টু 3, 4/3 ইন্টু 6 মানে হচ্ছে কি 4 ইন্টু 2, আর 4/1 ইন্টু 6 মানে 4 ইন্টু 6, তার মানে কি 5 3 15 ইস টু 8 ইস টু 24 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অপশান ডি। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 43, এখানে কি বলা হয়েছে, বাই রিডিউসিং দ্য সেলিং প্রাইস অফ এ বুক সেলফ বাই 2000 এ গেইন অফ 10% টার্নস ইন্টু এ লস অফ 10%। তাহলে কি বলো না, একটি বইয়ের বিক্রয় মূল্য 2000 টাকা কমে যাওয়ায় 10% লাভের পরিবর্তে 10% ক্ষতি হচ্ছে। তাহলে এই যে 2000 টাকা কমেছে, এই 2000 টাকা কমার জন্য কী হচ্ছিল না, আগে 10% লাভ হচ্ছিল, এখন সেটা বদলে 10% ক্ষতি হচ্ছে। তাহলে কতটা চেঞ্জ হয়েছে এখানে, পার্সেন্টেজ কতটা চেঞ্জ হয়েছে। তাহলে 10% দেখো, আমরা তোমরা যদি এই প্যাটার্নটা বোঝো খুব সহজেই এখানে তোমরা বুঝতে পারবে। দেখো তোমরা এখানে 10% লাভে ছিলে, প্রফিটে ছিলে, তোমাকে 10% ক্ষতিতে আসতে হচ্ছে, ঠিক আছে। এখানে ছিল প্রফিট, এখানে হচ্ছে লস, তাহলে তোমার কতটা পথ আসতে হচ্ছে। 10% প্রফিট মানে প্লাসের ঘর থেকে আমাকে আগে জিরোয় আসতে হবে, মানে 10 ঘর এখানে এলাম, আবার 10 ঘর মাইনাসে করে আসতে হবে, তোমার টোটাল এফেক্ট অফ পার্সেন্টেজ কত হচ্ছে 20 হচ্ছে, টোটাল 20 ঘর তোমায় আসতে হচ্ছে। তাহলে 20% এই যে চেঞ্জ, এই 20% চেঞ্জ কিসে হয়েছে, বিক্রয় মূল্য হয়েছে, আর এই 20%-এর ভ্যালুই কত বলা হয়েছে 2000। নির্ণয় করতে হবে কি প্রকৃত বিক্রয় মূল্য কত, প্রকৃত বিক্রয় মূল্য কত। তাহলে 100%ই হবে প্রকৃত বিক্রয় মূল্য, কারণ আমরা এই যে চেঞ্জ এটা কার উপর দেখছি না বিক্রয় মূল্যের উপরই দেখছি। তাহলে 20%-এর ভ্যালু যদি 2000 হয়, তাহলে 100%-এর ভ্যালু কী হবে না 10,000, অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 49-এ বলা হয়েছে এ সাম অফ মানি অ্যামাউন্টস টু 9,800 আফটার 5 years অ্যান্ড 12,500 আফটার 8 years।
তাহলে অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট। তাহলে 5 বছরে একটি টাকা 9,800 টাকা হচ্ছে, তাহলে অ্যামাউন্ট বলা হয়েছে, আর 8 বছরের অ্যামাউন্ট বলা হয়েছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা জানি যে 8 বছরের অ্যামাউন্ট থেকে 5 বছরের অ্যামাউন্ট যদি আমরা মাইনাস করে দিই, তাহলেই আমরা কী পেয়ে যাবো না 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 12,500 মাইনাস 9,800, মুখে মুখে কী করে বিয়োগ করবে? দেখো 9,800তে আর যদি 200 অ্যাড করে দিই, 200 অ্যাড করে তাহলে কী হবে? 10,000 হয়ে যাবে। আর 10,000 থেকে 12,500 ডিফারেন্স কত না 2,005। তাহলে 2,005 প্লাস 200 মানে হচ্ছে 2,205 হয়ে যাবে আমার 3 বছরের কি না সিম্পল ইন্টারেস্ট। তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলাম 2,205। তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? তুমি 2021, 3 তারিখে 9, 3 5 15, 735 টাকা। এবার আইদার তুমি 5 বছরের ইন্টারেস্ট নির্ণয় করতে পারো অথবা 8 বছরের ইন্টারেস্ট নির্ণয় করতে পারো। আমি 5 বছরেরই করছি। তাহলে 5 বছরের ইন্টারেস্ট কত হবে গো? 5 বছরের ইন্টারেস্ট হয় 5 বছরের 25 মানে 2, 5 3 15, 2 17, আর এখানে 36, 3675। তাহলে 3,675 টাকা আমি 5 বছরের ইন্টারেস্ট পাই। 5 বছরের অ্যামাউন্ট কত বলা হয়েছে? 9,800। তাহলে এখান থেকে আমি প্রিন্সিপাল পেয়ে যাবো। অ্যামাউন্ট থেকে যদি আমরা সিম্পল ইন্টারেস্ট বিয়োগ করে দিই, তাহলে 9,800 মাইনাস 3675 কত হবে? এখানে 25, 6 থেকে 7, 1 8, আর 3 থেকে 9, 6, 6125। তাহলে 6,125 টাকা আমার ছিল প্রিন্সিপাল, আর এই 6,125 টাকা আমি 1 বছরে 735 টাকা ইন্টারেস্ট পাই। তাহলে রেট অফ পার্সেন্টেজ আমরা কী করে বার করবো? 735 বাই 6,125 ইন্টু 100। কাটাকুটি যাচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছি 735 আর 6,125 কাটাকুটি যাচ্ছে 5 দিয়ে, 5 দিয়ে 1 2 2 5, এখানে হচ্ছে 5 14 70, 5 7 35, 147, 1 2 2 5, আবার 5 দিয়ে যাচ্ছে, 5 4 20, সরি 5 গুণে 10, 225, আর এখানে হচ্ছে 20, আবার 5 দিয়ে যাচ্ছে 49, আর এখানে হচ্ছে 5 4 20, আর 49 এখানে 3 বার যাচ্ছে 147। তাহলে 3 4 12% হয়ে গেল আমার রেট অফ পার্সেন্টেজ। অপশন বি হয়ে গেল এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন 50, 3 পজিটিভ ইন্টিজার্স এক্স ওয়াই অ্যান্ড জেড আর সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইভেন। তাহলে 3টে ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স ওয়াই এবং জেড এমন যাতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটি জোড় সংখ্যা হয়। তাহলে এক্স ওয়াই জেড বলা যায় ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স ওয়াই জেড জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, ইভেন না অড কিছুই বলা নেই, তাই তো। কিন্তু বলা আছে কি না এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু বলা হয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু যেটা পাবো সেটি হচ্ছে একটি ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। তাহলে এক্স ওয়াই জেড এরা ইন্ডিভিজুয়ালি কী হতে পারে? সবসময় মনে রাখবো যে 3টে সংখ্যার সাম হচ্ছে ইভেন। এখন এই 3টে সংখ্যার প্রত্যেকেই কিন্তু কখনও অড নাম্বার বা বিজোড় সংখ্যা হতে পারে না। যেমন আমি ধরলাম এক্সের ভ্যালু ধরলাম ধরো হচ্ছে 3, ওয়াইয়ের ভ্যালু ধরলাম 5, জেডের ভ্যালু 7। তাহলে 3 + 5 + 7 কত হচ্ছে না 15। 15 কি ইভেন নাম্বার না অড নাম্বার? তুমি দাদা অড নাম্বার। তাহলে 3টে অড নাম্বারের সাম, 3টে অড নাম্বারের সাম কখনও ইভেন নাম্বার হবে না। 3টে অড নাম্বারের সাম সারা জীবন কী হবে? অড নাম্বারই হবে। তাহলে এখানে বলা হয়েছে যে দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট নয় এই 4টে স্টেটমেন্টের মধ্যে। প্রথম স্টেটমেন্টই বলা হয়েছে দেখো অল অফ দেম মে বি অড, এটা কখনোই সম্ভব নয়। তাহলে এটাই হবে আমার কারেক্ট আনসার। তাহলে অল অফ দেম মে বি অড এই স্টেটমেন্টটাই হচ্ছে ইনকারেক্ট। সেটা আমি প্রুফ করে তোমাদের এখানেই দেখালাম। তোমরা যে কোনো 3টে অড নাম্বারে দেখতে পারো, সেমই আনসার আসবে। কোশ্চেন নম্বর 55-এ বলা হয়েছে যে একটি পুকুরে পদ্ম ফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়ে যায়, তাই তো। ইন এ পন্ড দ্য নাম্বার অফ লোটাস বিকামস ডাবল ইন দ্য নেক্সট ইয়ার। ঠিক আছে, তোমরা আজকে যদি এনতে থাকে কালকে দেখবো 2n হয়ে গেছে, এটাই হচ্ছে কনসেপ্ট। এবার কি বলা হয়েছে, যদি 15 দিন পরে পুকুরটি অর্ধেক ভর্তি হয়, 15 দিন পরে পুকুরটি অর্ধেক ভর্তি হয়, তাহলে 15 দিন হয়ে গেল, 15 ডেতে দেখলাম যে পুকুরটি অর্ধেক ভর্তি হয়ে গেছে, হাফ ভর্তি হয়ে গেছে। তাহলে 16 ডেতে যখন আমি দেখব তখন দেখব কি না আগের দিন যা ছিল তার ডবল হয়ে গেছে, তাই তো। আগের দিন যা ছিল তার ডবল হয়ে গেছে। তাহলে হাফ ইন্টু 2 করলে, হাফের ডবল করলে আমরা কী পাই? 1 পাই, মানে পুরোটাই ভর্তি হয়ে গেছে। তাহলে আমরা কি আনসারে কি জিজ্ঞেস করা হয়েছে? তাহলে কতদিন পরে সম্পূর্ণ পুকুরটি পদ্ম ফুলের দ্বারা ভর্তি হবে? তাহলে 15তম দিনে হাফ ছিল, 16 ডেতে কী হয়ে যাবে? পুরোপুরি ভর্তি হয়ে যাবে। তার মানে 16 ডেতেই কী হয়ে যাবে? পুরো পুকুরটি পদ্ম ফুলে ভর্তি হয়ে যাবে। অপশন এ হবে কারেক্ট আনসার। কোশ্চেন 56-এ বলা হয়েছে দুটি স্টেশন এক্স এবং ওয়াই এর দূরত্ব বলা হয়েছে 465 কিলোমিটার। খুব ভালো কথা। তাহলে এখানে এক্স স্টেশন, এখানে ওয়াই স্টেশন, এদের মধ্যে দূরত্ব বলা হয়েছে কত? 465 কিলোমিটার। এবার কি বলা হলো না এক্স স্টেশন থেকে একটি ট্রেন সকাল 10টায় যাত্রা শুরু করলো ওয়াইয়ের অভিমুখে 65 কিমি/ঘন্টা বেগে। আচ্ছা, তাহলে এখান থেকে সকাল 10টায়
10 AM একটি ট্রেন যাত্রা শুরু করেছে কোন দিকে, ওয়াই এর দিকে, ঠিক আছে। এবার কী দেখা গেল না সকাল 11টায় ওয়াই থেকে আর একটা ট্রেন যাত্রা শুরু করেছে ওয়াই থেকে, তাহলে এখানে টাইম কত বলা হয়েছে 11টায়, তাহলে এই যে 1 ঘন্টার গ্যাপ 10টা থেকে 11টা, এই 1 ঘন্টায় প্রথম ট্রেনটা কিছুটা পথ এগিয়ে গেছে, কতটা পথ এগিয়েছে, প্রথম ট্রেনের গতিবেগ কত 65 কিমি/আওয়ার, তাহলে প্রথম ট্রেনটি 65 কিলোমিটার পথ এগিয়ে গেছে, 65 কিলোমিটার পথ, তাহলে কতটা পথ এখনও যেতে বাকি আছে এই পথটি 465 - 65 দ্যাট ইজ 400, তাহলে এই 400 কিলোমিটার পথই এদের দুজনকে অতিক্রম করতে হবে, তাহলে সামহাও বিটুইন এই দুটো জায়গার মধ্যেখানে এদের মিটিং হবে, তাই তো, যখন এখানে আসবে আর এই ট্রেনটিও এখানে আসবে, এরা কী করবে, মিট করবে, এই মিটিং টাইম আমার নির্ণয় করতে হবে, তাহলে মিটিং টাইম ইজিক্যাল টু কী জানি আমরা, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 400 আর রিলেটিভ স্পিড কত, এরা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, মানে এদের ইন্ডিভিজুয়াল স্পিডের সাম, তাহলে 65 + 35 দ্যাট ইজ 100 আর 400/100 দ্যাট ইজ 4 আওয়ার, তাহলে 4 ঘন্টা পরে তারা মিট করবে, ঠিক কত সময় থেকে 4 ঘন্টা পরে, না যে সময় থেকে পরের ট্রেনটি যাত্রা শুরু করেছিল, মানে 11টা AM, 11 AM + 4 করলে আমরা কত পাবো না 3 PM, ঠিক 3 PM তারা মিট করবে, তার মানে অপশান ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন চলে যাই, কোশ্চেন 57, কী বলা হয়েছে, একটি ছাত্র 10 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুলে গেছে এবং 15 কিমি/ঘন্টা বেগে ফিরে এসেছে, সম্পূর্ণ যাত্রাটির গড় গতিবেগ কত, তাহলে সবসময় মনে রাখবো যদি ডিস্টেন্স সেম থাকে, ধরো এখান থেকে এই অবধি ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমরা যাওয়ার সময় x কিমি/আওয়ার বেগে গেলাম, ফেরার সময় y কিমি/আওয়ার বেগে আসছি, তাহলে এই পুরো যাত্রার অ্যাভারেজ স্পিড হবে 2xy/x+y, 2xy+x+y, ডাইরেক্ট ফর্মুলা, তাহলে 2xy/x+y মানে কি 2 × 10 × 15/10 + 15 দ্যাট ইজ 25, 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 × 3 = 15, 5 × 5 = 25 আর 5 × 2 = 10, তার মানে 3 × 6 = 12, অপশান সি হবে এই প্রশ্নের সঠিক আনসার। কোশ্চেন নম্বর 58 বলা হয়েছে একটি সিম্পলিফিকেশনের কোশ্চেন, আর সিম্পলিফিকেশান মানেই হচ্ছে কি বদমাস রুল আমাকে ফলো করাতে হবে, বদমাস রুল আমাদের সবাইকে মনে রাখতে হবে, যেখানে বদমাসের বি ফর কি ব্র্যাকেট, ও ফর হচ্ছে অফ, ডি ফর হচ্ছে ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর হচ্ছে অ্যাডিশন এবং এস ফর হচ্ছে সাবস্ট্রাকশন। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অফ দুই জায়গায় আছে, ব্র্যাকেট কোথাও নেই, তার মানে আগে অফের কাজ করব, তাহলে দেখতে পাচ্ছি অফের কাজগুলোকে করে নিই, 9 - 9কে 9 × 2 = 11 × 9, অফ মানে কি গুণ, ইন্টু 3 × 11 = 33, 33 × 9 = 36, 36/11, ভাগচিহ্ন এরকম আছে, ভাগচিহ্ন রেখে দাও, 7 × 5 = 35 আর 1 = 36 এর 7, আর অফ মানে হচ্ছে গুণ ইন্টু 7 × 9, ব্যাস কাটাকুটি করো, দেখো 11 ক্যান্সেল আউট হচ্ছে, 9 × 36 = 4, আর এখানে 7 ক্যান্সেল আউট হচ্ছে, 9 × 36 = 4, তাহলে আলটিমেট 9 - 4/4, আর 4/4 মানে কি 4/4 মানে তো 1, তাহলে 9 - 1 দ্যাট ইজ 8 হবে এই প্রশ্নের সঠিক আনসার, অপশান বি। কোশ্চেন নাম্বার 60, কোশ্চেন নাম্বার 60তে কী বলা হয়েছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা কত না 2 লাখ, জনসংখ্যা বৃদ্ধির হার প্রথম বছরে 10% আর দ্বিতীয় বছরে 15% হলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে। দেখো তোমরা 10% আর 15% সাকসেসিভ করে সিঙ্গেল ইনক্রিজ নির্ণয় করে সেখান থেকেও আনসার নির্ণয় করতে পারবো। আমি বলবো যে তোমরা ডাইরেক্ট কী করে দাও না ডাইরেক্ট হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু নির্ণয় করো, 10% বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা, আর 10% বৃদ্ধি মানে কি 10-এ 1 বৃদ্ধি পাওয়া, 10-এ 1 বৃদ্ধি পাওয়া মানে 11-র 10 গুণ হয়েছে, সেকেন্ড ইয়ারে কী হচ্ছে 15% বৃদ্ধি পাচ্ছে, তাই তো, তাহলে সেকেন্ড 15% মানে 15% ফ্র্যাকশন ভ্যালু কত আমরা জানি, 5% সমান হচ্ছে কত না 5% সমান 1/20, তাহলে 15% সমান কত হবে 3/20, তার মানে 20-তে 3 বৃদ্ধি পাচ্ছে মানে 23-এর 20 গুণ হচ্ছে, তার মানে 2 লাখ টাকা, সরি 2 লাখ টাকা না 2 লাখ হচ্ছে আমার জনসংখ্যা ছিল, সেটি প্রথমে 11-র 10 গুণ হয়েছে, তারপর 23-এর 20 গুণ হয়েছে, ব্যাস এটাই হবে আমার কারেক্ট আনসার। তাহলে 2 বছর পরে শহরের জনসংখ্যা কত হবে না এটি হচ্ছে তোমার কারেক্ট আনসার। এবার দেখো গুণ করার প্রয়োজন নেই, তোমরা দেখো এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটি 11 দ্বারা গুণিতক, ঠিক আছে 11 দ্বারা পুরোপুরি ভাগ যায়, একমাত্র দেখতে পাচ্ছি। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 60-তে। কোশ্চেন নাম্বার 60-তে কী বলা হয়েছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা কত 2 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার প্রথম বছরে 10% আর দ্বিতীয় বছরে কত 15% হলে 2 বছর পরে এই শহরের জনসংখ্যা কত হবে। প্রশ্নের মধ্যে কিছু নেই, আমি দেখতে পাচ্ছি প্রথম বছরে জনসংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে, আচ্ছা 10% ফ্র্যাকশন ভ্যালু কত তুমি বলবে দাদা 1-এর 10, মানে 10-এ 1 বৃদ্ধি পেয়েছে মানে 11-র 10 গুণ হয়েছে জনসংখ্যা, 15% সেকেন্ড বছরে বৃদ্ধি পেয়েছে, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত তুমি বলতে 15%-এর ফ্র্যাকশন ভ্যালু 3-এর 20, তার মানে 20-তে 3 বৃদ্ধি পেয়েছে মানে 23-এর 20 গুণ হয়েছে, তাহলে 2 লাখ আমার জনসংখ্যা ছিল 2 বছর আগে,
সেটি প্রথমে 11-র 10 গুণ হলো 1 বছর পরে, তারপরে বছর আরও 23-এর 20 গুণ হলো। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল জনসংখ্যা আফটার 2 ইয়ার্স। এবার দেখো তোমরা এখানে কাটাকুটি করতে পারো, 20 এখানে ডাইরেক্ট কেটে যাচ্ছে, ঠিক আছে, পড়ে থাকছে কত না 10,000, তাই তো। এখানে একটি শূন্য কেটে গেল, পড়ে থাকলো 1000। আর 11 আর 23 গুণ করলে কত হয়? 11-23 গুণ করলে হয় 253, ঠিক আছে। 253 পেছনে 3টে শূন্য লাগিয়ে দাও, ব্যাস অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। সলিউশন করতেও হতো না তোমার, তুমি যদি 11-র মাল্টিপল দেখতে, তাহলে 11-র দ্বারা ডিভিসিবল এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটি, সেটা দেখলেই তোমার আনসার হয়ে যেত। এখানে 11 ডিভিসিবল একমাত্র অপশান এই আছে, দেখো 2 + 3 যোগ করলে 5, ঠিক আছে। তাহলে ডিভিসিবিলিটি চেক করে ওই প্রশ্নটি আনসার করে যেত উইদাউট ডুইং এনিথিং। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 62 একটি অসাধারণ ট্রিকি প্রশ্ন দিয়েছে। দেখো কোনো কিছু না করেই প্রশ্নটা সমাধান করা যায়, যোগ বিয়োগ গুণ বা কিচ্ছু করতে হবে না। দেখো 4টে অপশান দেওয়া হয়েছে, এদের মধ্যে কোনটি বৃহত্তম আমরা নির্ণয় করতে হবে। অপশান এতে কী বলা হয়েছে? 5 + 5 হোল স্কোয়ার তার হোল স্কোয়ার। তো আমরা লিখতে পারি, আমরা একে 5 + 5 মানে 10, 10 হোল স্কোয়ার তার হোল স্কোয়ার মানে 10⁴, আর 10⁴কে আমরা কি লিখতে পারি না 2⁴ ইন্টু 5⁴। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ, একদম ওকে, কোনো অসুবিধা নেই। আর দেখো 5 × 5 × 5 মানে 5 কিউব, আর 5 কিউব তার মাথায় 2 মানে হচ্ছে 5⁶ আছে। 5⁶ আমরা কি লিখতে পারি না 5 স্কোয়ার ইন্টু 5⁴। হ্যাঁ, একদম অবশ্যই কোনো অসুবিধা নেই। 2⁴ মানে কত? 16। 5 স্কোয়ার মানে 25। মানে অবভিয়াসলি এই দুজনের মধ্যে হচ্ছে এ বড়, তার মানে অপশান এ প্রথমেই কিন্তু অমিট হয়ে গেল। এবার দেখো তারপরে কী বসে আছে? 5 + 5 + 5 তার হোল কিউব। আচ্ছা 5 + 5 + 5 মানে হচ্ছে 15, 15-এর হোল কিউব। 15-এর হোল কিউবকে আমরা কি লিখতে পারি না 15 মানে হচ্ছে 3 × 5, তার আমরা লিখতে পারি আমরা 3 কিউব ইন্টু 5 কিউব। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছি 3 কিউব আর 5 কিউব এই দুজনকার গুণফল অবশ্যই 5 স্কোয়ার ইন্টু 5⁴ এদের অপেক্ষা কী হবে? ছোটো হবে, তার মানে এই তো বৃহত্তম হতে পারে না, তার অপশান সি এখান থেকে অমিট হয়ে গেল। লাস্ট পড়েছে অপশান ডি। দেখো 5⁵, 5⁵কে আমরা লিখতে পারি 5⁵ লিখবো, এরকম 5⁵ কতবার আছে? 4বার আছে, তার মানে এখানে আমরা লিখতে পারি 4 × 5⁵, 4 × 5⁵, ঠিক আছে। তাহলে 5⁵ কার লিখতে পারি 4 × 5 × 5⁴, তাই তো। তার মানে 20 × 5⁵, 20 × 5⁴, আর এখানে আছে 25 × 5⁴। তাহলে এবার বলো বি আর ডি এর মধ্যে বৃহত্তম কে? অবশ্যই অপশান বি। অপশান ডি কী হয়ে গেল? অপশান এলিমিনেট হয়ে গেল। তার মানে সব থেকে বৃহত্তম কাকে পেলাম? অপশান বিকে পেলাম। কোনো কিছু গুণ বিয়োগ যোগ ভাগ কিচ্ছু করার প্রয়োজন নেই, জাস্ট কনসেপ্ট দিয়ে প্রশ্নের সমাধান করা যায়। কোশ্চেন নাম্বার 67-এ কী বলা হয়েছে? এ ও বি দুটি কল দিয়ে একটি ট্যাঙ্কে ভর্তি করতে যথাক্রমে 5 ঘন্টা ও 20 ঘন্টা সময় লাগে। খুব ভালো কথা। ট্যাঙ্কটিতে ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি করতে 30 মিনিট সময় বেশি লাগছে। খুব ভালো কথা। তাহলে দেখি আগে যে এ আর বি কল দিয়ে ট্যাপ দিয়ে ঠিক ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হয়। দেখতে পাচ্ছি এ ভর্তি করছে 5 ঘন্টায়, আর বি ভর্তি করছে কত ঘন্টায়? 20 ঘন্টায়। তাহলে তোমরা জানো যে এ আর বি একসঙ্গে চললে কতক্ষণে ভর্তি হবে পুরো ট্যাঙ্কটি? না 5 × 20 বাই 5 + 20 মানে হচ্ছে 25। তার মানে হচ্ছে 5, এখানে 5, এখানে 4, তারপরে 4 ঘন্টায় পুরো ট্যাঙ্কটি ভর্তি হয়ে যাওয়ার কথা। 4 ঘন্টা, 4 আওয়ার্স। এবার কী বলা হলো না একটি নল যেটা খালি করে, ঠিক আছে, যদি একটি ট্যাঙ্কটিতে ছিদ্র থাকার ফলে কী হলো না দুটি কল একসাথে খোলা অবস্থাতেও, মানে এ আর বি তো খোলা আছেই, তার সঙ্গে একটা ছিদ্র আছে, ছিদ্র হলাম সি, ঠিক আছে, সে খালি করে তাই জন্য মাইনাস সাইন দিলাম। সে থাকার জন্য ট্যাঙ্কটি ভর্তি হতে 30 মিনিট বেশি লাগছে। 30 মিনিট মানে কি? 4 ঘন্টা আগে লাগছিল, তার সঙ্গে 30 মিনিট এক্সট্রা, মানে 4.5 ঘন্টা, মানে 9/2। তাহলে এ বি আর সি চললে ট্যাঙ্কটি 9/2 ঘন্টায় ভর্তি হয়। 9/2 ঘন্টায় ভর্তি হয়। তাহলে বলা হয়েছে যে ছিদ্রটি দিয়ে পুরো ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে। দেখো এই এ আর বি এর এফিসিয়েন্সি এখানেও তাই। তাহলে এ আর বিকে আমরা ধরতে পারি একটা নির্দিষ্ট এফিসিয়েন্সি এদের আছে, তার সঙ্গে সি অ্যাড হওয়াতে 9/2 ঘন্টা সময় লাগছে, আর এ আর বি একত্রে করছে 4 ঘন্টা। তাহলে এই প্রশ্নটা অনেকটা কাইন্ড অফ এরকম যে এ প্লাস বি একটি কাজ করছে এক্স ঘন্টায়, আর বি একা কাজটি করছে ওয়াই ঘন্টায়। তাহলে এ কতক্ষণে করবে গো? তুমি বলবে এক্স ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা সবাই জানো, জাস্ট এই কনসেপ্টটা বেস করে এই প্রশ্নের সমাধান করা যায়। যেখানে এ প্লাস বি হচ্ছে কত? 9/2, আর বি হচ্ছে একা কত করছে না 4 ঘন্টায়। তাহলে আমরা কী বলবো না সি কতক্ষণের পুরো ট্যাঙ্কটি খালি করে না 9/2
ইন্টু 4, 9/2 অবভিয়াসলি বড়, আর 9/2 থেকে 4 বিয়োগ করলে কত হবে? হাফ হবে। তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 9 4 কত? 36 আওয়ার্সে পুরো ট্যাঙ্কটি খালি হবে। অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নম্বর 71-এ কী বলা হয়েছে? যদি দুই অঙ্কের সংখ্যা এক্স এবং ওয়াই এর লসাগু এবং গসাগু যথাক্রমে 36 এবং 6 হয়, আর কি কন্ডিশন বলা হয়েছে? না এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে? ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি যে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল। তাহলে সংখ্যা দুটির লসাগু গসাগু বলা হয়েছে 36 এবং 6। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা দুটির গুণফল হচ্ছে কত? না 36 ইন্টু 6। 36 ইন্টু 6। এবার এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন কীরকম? না এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই। আর কি বলা হয়েছে? না এক্স আর ওয়াই দুজনেই হচ্ছে দুই অঙ্কের সংখ্যা, মাথায় রাখতে হবে। তাহলে 36 আর 6 থেকে দুই অঙ্কের সংখ্যা কী করে বানানো যায়? এদের গুণফল কিন্তু আমার 36 ইন্টু 6ই রাখতে হবে। তাহলে 6 হচ্ছে এক অঙ্কের সংখ্যা। তাহলে 36 থেকে আমি কিছু নিয়ে নিই, তাহলে যাতে এটা 6 দুই অঙ্কের সংখ্যা হয়। 36 থেকে আমি 2 বের করে নিলাম, তাহলে 36 থেকে 2 বের করলে 36 হয়ে গেল 18, আর 6 হয়ে গেল কত? 12। তাহলে 36 ইন্টু 6 বানাও যা, 18 ইন্টু 12 বানাও তাই। এবার আমাকে নির্ণয় করতে হবে কি? না এক্স আর ওয়াইয়ের ভ্যালু। কন্ডিশন কী বলা হয়েছে? না এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স যদি লেস দেন ইকুয়াল টু ওয়াই হয়, তার মানে অবভিয়াসলি এক্সের ভ্যালু কী হবে? 12 হবে, আর ওয়াইয়ের ভ্যালু কী হবে? না 18 হবে। তাহলে এক্স আর ওয়াই রেশিও কত হবে? 12:18, দ্যাট ইজ 2:3। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 74-এ কী বলা হয়েছে? 2.29 মিটার পার সেকেন্ড গতিবেগের কিলোমিটার পার ঘন্টায় পরিবর্তিত গতিবেগ কত? তার মানে মিটার পার সেকেন্ড থেকে আমার কিলোমিটার পার ঘন্টা নিয়ে যেতে হবে। 9 দুগুণে 18 আর 2 22-এর 9, সরি 9 দুগুণে 18 প্লাস 2 ইজ 20/9। তাহলে 20/9-এর সঙ্গে আমার কত গুণ করলে আমি কিলোমিটার পার ঘন্টা ট্রান্সফার করতে পারবো? না 18/5। 18/5, 9 2 এখানে হচ্ছে 18, 5 4 20, তাহলে 4 দুগুণে 8 কিলোমিটার পার ঘন্টা। অপশান সি হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 76-এ বলা হয়েছে 8270-এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সেটি 16 দ্বারা বিভাজ্য হবে? খুব ভালো কথা। তাহলে 8270 এটি কি 16 দ্বারা অ্যাকচুয়াল বিভাজ্য? আগে ভাগ করে দেখে নাও। 16 5-এ কত? 80, নাবজে কত? 27। তাহলে দেখতে পাচ্ছি 16 একবারই যাচ্ছে, নিচে পড়ে থাকছে 11, তাহলে 110। আচ্ছা 16 6 হচ্ছে 96, তাহলে 16 6 96 পুরোপুরি যাচ্ছে, কিন্তু 16 7 যদি করি তাহলে হয়ে যাচ্ছে কত? না আমার 112, কিন্তু 110 অপেক্ষা 112 তো বড়। তাহলে আমি কী দেখতে পাচ্ছি? নেগেটিভ রিমাইন্ডার পাচ্ছি, কত? -2। তাহলে যখনই বলবে যে কত যোগ করলে 16 দ্বারা বিভাজ্য হবে, তখনই আমাকে কী করতে হবে? লাস্ট যে ভাগটি করব সেটা আমাকে নেগেটিভ রিমাইন্ডারে নিয়ে যেতে হবে। তার মানে কি? এখানে যদি 110-এর জায়গায় যদি 112 থাকতো তাহলেই কিন্তু 16 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে। 16 7 112, তাই তো? তাহলে এই যে 2, এই 2টাই হচ্ছে আমাকে 8270-এর সঙ্গে যোগ করতে হবে। তার মানে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। চলে যাই কোশ্চেন নাম্বার 77। কী বলা হয়েছে? একজন ব্যবসায়ী দুই প্রকার কফি যথাক্রমে 8,000 টাকা ও 10,000 টাকা কুইন্টাল দরে ক্রয় করে 10:6 অনুপাতে মিশ্রিত করলো। যদি তিনি মোটের উপর 20% লাভ করেন, তবে ওই মিশ্রিত কফি কত টাকা কুইন্টাল দরে বিক্রি করেন? খুব ভালো কথা। তাহলে 8,000 টাকা হচ্ছে ফার্স্ট টাইপ, আর 10,000 টাকা হচ্ছে সেকেন্ড টাইপ। এটা হচ্ছে প্রতি কুইন্টালের দাম। ফার্স্ট কুইন্টাল 10 আর সেকেন্ড কুইন্টাল 6, এই হারেতে মিশ্রণ। কোশ্চেন নাম্বার 77-এ কী বলা হয়েছে? একজন ব্যবসায়ী দুই প্রকার কফি যথাক্রমে 8,000 টাকা এবং 10,000 টাকা কুইন্টাল দরে ক্রয় করে 10:6 অনুপাতে মিশ্রণ করলো। আচ্ছা 10:6কে তোমরা ছোটো করে নাও, 5:3 করে নিতে পারো। যেহেতু তোমরা রেশিও করছো, রেশিও করলে ছোটোই করবে, অত ছোটো করা যায়। যদি তিনি মোটের উপর 20% লাভ করেন, তবে ওই মিশ্রিত কফি কত টাকা কুইন্টাল দরে বিক্রি করেন? খুব ভালো কথা। তাহলে 8,000 টাকা দিয়ে তিনি ধরলাম যে 5 কুইন্টাল কিনেছেন, 5:3 বলা হয়েছে। তাহলে 5 কুইন্টাল মানে কত হবে? 5 কুইন্টালের টোটাল দাম কত হবে? না 5 8 40, তাহলে 40,000 দাম নিয়েছে এই 5 কুইন্টালের। আর এই 3 কুইন্টালের দাম কত? 3 × 30, তাহলে 30,000 টাকা দাম নিয়েছে এই 3 কুইন্টালের। ঠিক আছে, তাহলে টোটাল দাম কত হলো? 70,000 টাকা। তাহলে 70,000 টাকা দিয়ে
তিনি 8 কুইন্টাল কফি কিনেছেন। টোটাল 8 কুইন্টালের কস্ট প্রাইস পেলাম আমি 70,000 টাকা। এবারে তুমি যদি 20% লাভ করতে যান, তাহলে 20% লাভ করতে গেলে 120/100 করবো। আচ্ছা, 120/100 না করে তোমাদের সবসময় বলেছি ফ্র্যাকশন ভ্যালু ইউজ করবে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5, মানে 5-এ 1 টাকা লাভ, মানে 6 টাকায় বিক্রি করবো। তার মানে 120/100 করা যা, ইন্টু 6/5 করাও তাই। তার মানে এই যে 6/5 করলাম, এটা কী বেরিয়ে গেল আমার? সেলিং প্রাইস। কত কুইন্টালের? না 8 কুইন্টালের সেলিং প্রাইস। আমাকে 1 কুইন্টালের সেলিং প্রাইস নির্ণয় করতে হবে, তাহলে জাস্ট ইন্টু 1/8। তাহলে এটা করলে আমি আনসার পেয়ে যাবো। দেখো এখানে দেখতে পাচ্ছি 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, না 2 দিয়ে এখানে করে দিই। 2 4 8, আর এখানে হচ্ছে 2 3 6, আর 4 5 20, 4 5 20, 20, আর এখান থেকে দুটো শূন্য মানে হচ্ছে 100, মানে 5। তাহলে 5 3 15, আর 15-র সাথে হচ্ছে 105, তার পাশে দুটো শূন্য, 10500। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নম্বর 78-এ কী বলা হয়েছে? দ্য মার্কেট প্রাইস অফ এ বাইসাইকেল ইজ 4000, while selling the bicycle, if two successive discount of 20% and 10% are allowed, then the customer will save for it. তাহলে 4000 টাকায় একটি বাইসাইকেল কী করা হয়েছে? ধার্য মূল্য ঠিক করা হয়েছে। তার মানে মার্ক প্রাইসের ভ্যালু বলা হয়েছে কত? 4000 টাকা। এবার এর ওপর কী করা হলো? না 20% 10% দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে কাস্টমার কত সেভ হয়েছে, মানে কাস্টমার কত ডিসকাউন্ট পেয়েছে, সেটা আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা বলো তো, 20% আর 10% এর সাকসেসিভ ডিসকাউন্টকে যদি আমরা একটি সিঙ্গেল ডিসকাউন্টে ট্রান্সফার করি, তার ভ্যালু কী হবে? তোমরা তার 20% আর 10% সিঙ্গেল ডিসকাউন্ট করলে আমি পাবো কত? 28%। 28% কী করে বার করলাম? না 20 + 10 a + b মাইনাস AB/100 করে, -AB/100 করে। ঠিক আছে, তাহলে এটি তোমাদের মনে রাখা উচিত। এটা একদম ডাইরেক্ট আনসার পাওয়া যায়। 28% তার কী হচ্ছে? না 28% তার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কতর ওপর? 4000-এর ওপর। তাহলে ডিসকাউন্টের পরিমাণ কত? ডিসকাউন্টের পরিমাণ হবে 4000 ইন্টু 28/100। 28/100, দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। 28 ইন্টু 4 করলে কত পাই? না 112। তার মানে 1120। অপশান সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। গাইজ, কোশ্চেন নাম্বার 80-তে বলা হয়েছে একটি শহরের মোট জনসংখ্যা 6000, মোট জনসংখ্যার 3/12 পুরুষ, বাকিরা মহিলা। আচ্ছা, এই যে ফ্র্যাকশনটা দেখতে পাচ্ছ, এই ফ্র্যাকশানে কি দেখতে পাচ্ছ? না হরে বসে আছে কি 12। তার মানে কি টোটাল জনসংখ্যা যদি 12 হয়, তার মধ্যে 3 হচ্ছে কি পুরুষ বা মেল, তাই তো? তাহলে মেল যদি 3 হয় 12-র মধ্যে, তাহলে ফিমেল কত? ফিমেল দ্বারা 9। তাহলে 3:9, দ্যাট ইজ 1:3 হয়ে যাবে মেল আর ফিমেলের রেশিও। তাহলে 1 + 3, দ্যাট ইজ 4। তাহলে 4 জনের মধ্যে 1 জন মেল, 3 জন ফিমেল। 4-এর ভ্যালু ওখানে বলা হয়েছে 6000। তাহলে কত গুণ? 1500 গুণ। তাহলে 3কে 1500 করলে কত হবে? না 4500। তাহলে 4500 হয়ে যাবে নাম্বার অফ ফিমেল। আর মেল কত হবে? 1500। এবার কী বলা হয়েছে? দ্য 30% অফ, ইফ দ্য 30% অফ দ্য মেল আর ম্যারিড, তাই তো? যদি পুরুষের 30% বিবাহিত হয়, তবে শতকরা বিবাহিত মহিলার সংখ্যা কত? আচ্ছা, এখানে যে কনসেপ্টটি দেওয়া হয়েছে, কনসেপ্টটি খুব ভালো করে বুঝবে। মেলদের মধ্যে 30% হচ্ছে কি বিবাহিত। তাহলে 1530% কত হবে? তুমি বলে দাও 450। 450, তাই তো? 30% মানে কত হবে? 3/10, দ্যাট ইজ 450। তাহলে এই 450 হচ্ছে কি ম্যারিড। কাদের মধ্যে? মেলদের মধ্যে। আচ্ছা, এই 450 জন পুরুষ 450 জন মহিলাকেই বিয়ে করবে? তার মানে আমি বলতে পারি যে মহিলাদের মধ্যেও 450 জন কি বিবাহিত। তাহলে নির্ণয় করতে বলা হয়েছে শতকরা বিবাহিত মহিলার সংখ্যা। তাহলে 450 জন 4500 জনের মধ্যে বিবাহিত, তাই তো? তাহলে শতকরা কত পার্সেন্ট বিবাহিত আছে মহিলাদের মধ্যে? তুমি ওদের 10%। কী করে পেলাম? 450/4500 ইন্টু 100। তার মানে এখানে 1/10, আর 1/10 ইন্টু 100 মানে 10%। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। খুবই অসাধারণ একটি প্রশ্ন, কনসেপচুয়াল। কোশ্চেন নাম্বার 81 বলা হয়েছে এক্স ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ ওয়াই অ্যান্ড টুগেদার দে কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 20 days। খুব ভালো কথা। তাহলে এক্স ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ ওয়াই এর মানে হচ্ছে কি এক্স সমান হচ্ছে 2y। আর এখান থেকে আমরা এটাও বলতে পারি যে এক্স ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কত? না 2:1। এই 2:1 কি? এদের এফিসিয়েন্সি রেশিও, তাই তো? এদের এফিসিয়েন্সি রেশিও। তাহলে আমি বলবো যে এক্সের এফিসিয়েন্সি 2 হলে ওয়াইয়ের এফিসিয়েন্সি 3, ওয়াই এফিসিয়েন্সি হচ্ছে 1। তার মানে এটাও বলতে পারি যে এক্স যদি একদিনে 2 ইউনিট কাজ করে, ওয়াই করবে একদিনে 1 ইউনিট কাজ। তাহলে দুজনে মিলে একদিনে 3 ইউনিট কাজ করবে, তাই তো? বলা হয়েছে কি তারা টুগেদার 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে 20 দিনে কত ইউনিট কাজ করবে? তার মানে টোটাল ওয়ার্ক আমার হয়ে গেল 20 × 3, দ্যাট ইজ 60 ইউনিট।
টোটাল 60 ইউনিট কাজ তারা করেছে বা করতে পারে। এবার বলা হয়েছে ইন হাউ মেনি ডেজ উইল এক্স অ্যালোন ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে 60 ইউনিট টোটাল ওয়ার্ক আর এক্সের এফিসিয়েন্সি কত 2, তাহলে টাইম টেকেন বাই এক্স বা এক্সের কতদিন লাগবে আমি কী করে বার করবো, না টোটাল ওয়ার্ক বাই এক্সের এফিসিয়েন্সি দ্যাট ইজ 2 অ্যান্ড দ্যাট ইজ 30 ডেজ সময় লাগবে এক্সের একা পুরো কাজটি করতে। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 82 কী বলা হয়েছে, ম্যান ডিসাইডেড টু কভার এ ডিস্টেন্স অফ 6 কিমি ইন 84 মিনিটস। খুব ভালো কথা। হি ডিসাইডেড টু কভার 2/3 অফ দ্য ডিস্টেন্স। আচ্ছা 2/3 অফ দ্য ডিস্টেন্স মানে কি, 6 2/3 দ্যাট ইজ 4 কিলোমিটার। তাহলে সে ডিসাইড করেছিল যে 4 কিলোমিটার ডিস্টেন্স সে 4 কিমি পার আওয়ার বেগে কমপ্লিট করবে। তার মানে 4 কিমি বাই 4 দ্যাট ইজ 1 আওয়ার সময় লাগবে। তাহলে এই 4 কিলোমিটার যেতে ব্যক্তির 1 ঘন্টা সময় লাগবে। এবার কি বলা হয়েছে, দ্য রিমেনিং অ্যাট সাম ডিফারেন্ট স্পিড। ওকে, টোটাল টাইম তার কাছে ছিল কত, না 84 মিনিট। তার মধ্যে 1 ঘন্টা সে 4 কিমি গেছে, তাহলে বাকি রয়েছে কত ঘন্টা, বাকি কত কিলোমিটার রয়েছে, না 2 কিলোমিটার হচ্ছে রিমেনিং ডিস্টেন্স তাকে কভার করতে হবে। কত সময় গো, না 84 মিনিট টোটাল টাইম ছিল, তার মধ্যে 1 ঘন্টা মানে 60 মিনিট অলরেডি নিয়ে নিয়েছে। তাহলে 2 কিলোমিটার ডিস্টেন্স তাকে কভার করতে হবে কত সময়, না 24 মিনিটসে। আর মিনিটকে ঘন্টায় করতে গেলে কী করবে, 60 দিয়ে ভাগ, তার মানে 60 ওপরে গুণ করে দাও, ব্যাস। 12 5 60, 12 2 24, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে 5 কিলোমিটার পার ঘন্টা হবে রিমেনিং ডিস্টেন্সের জন্য স্পিড। তাহলে ফাইন্ড দ্য স্পিড আফটার 2/3 অফ দ্য ডিস্টেন্স হ্যাজ বিন কভার্ড। কত স্পিডে সে বাকি পথটি অতিক্রম করেছে, না 5 কিমি পার আওয়ার বেগে। তাহলে এই হলো কোশ্চেন নাম্বার 82। কোশ্চেন নাম্বার 87-এ বলা হয়েছে একটি কোশ্চেন নাম্বার 87-এ বলা হয়েছে ইন 1 আওয়ার এ বোট গোজ 11 কিমি পার আওয়ার অ্যালং দ্য স্ট্রিম অ্যান্ড 5 কিমি পার আওয়ার এগেনস্ট দ্য স্ট্রিম। খুব ভালো কথা। তার মানে কি, ডাউন স্ট্রিমের স্পিড বলা হয়েছে 11 কিলোমিটার পার আওয়ার আর আপ স্ট্রিমের স্পিড বলা হয়েছে কত, 5 কিমি পার আওয়ার। কী নির্ণয় করতে হবে, দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। তাহলে আমি জানি স্টিল ওয়াটার বোটের বেগ নির্ণয় করার ফর্মুলা কি, না ডাউন স্ট্রিমের স্পিড প্লাস আপস্ট্রিমের স্পিড বাই 2 করলে আমি পেয়ে যাব বোটের স্পিড ইন স্টিল ওয়াটার। তাহলে 11 + 5 16 বাই 2 8 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অপশান সি। কোশ্চেন নাম্বার 94-এ কী বলা হয়েছে, পিতা মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত বলা হয়েছে 6:5:1। তার মানে ফাদার মাদার অ্যান্ড সান এদের বয়সের রেশিও কত, না 6:5:1। বলা হয়েছে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে। পিতার বর্তমান বয়স কত, 6। তাহলে যখন পুত্রের বয়স 6 হবে তখন বলা হয়েছে এদের তিনজনের বয়সের সমষ্টি 135 বছর। এবার আমাকে বলো যে যখন পুত্রের বয়স 6 হবে তখন তার মায়ের বয়স এবং তার বাবার বয়স কত হবে। এটি নির্ণয় করার জন্য তোমাদের একটা জিনিস সেটা ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে পিতা মাতার মধ্যে বয়সের ডিফারেন্স আজকে যা আছে 10 বছর পরেও ডিফারেন্স একই থাকবে, 20 বছর পরেও ডিফারেন্স একই থাকবে। এই ডিফারেন্স কিন্তু কোনো দিন চেঞ্জ হবে না। সিমিলারলি মাতা এবং তার পুত্রের বয়সের ডিফারেন্স আজকে যা আছে 10 বছর পরে গিয়েও তাই থাকবে, 50 বছর পরে গিয়েও তাই থাকবে, ডিফারেন্স কখনো চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখো ডিফারেন্স গ্যাপ কত করে আছে, 4। তার মানে পুত্রের বয়সের সঙ্গে 4 যোগ করলে মায়ের বয়স পাচ্ছি। তাহলে 6-এর সঙ্গে 4 যোগ করে এখানে কত হবে, 10। সিমিলারলি ফাদার আর মাদারের মধ্যে বয়সের ডিফারেন্স কত, 1। তার মানে মায়ের বয়সের সঙ্গে 1 যোগ করে আমি কী পাচ্ছি, বাবার বয়স পাচ্ছি। তাহলে এখানেও 1 যোগ করে দাও, 11। তাহলে এটাই হচ্ছে রেশিও যখন কি হবে, না পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের সঙ্গে সমান হবে। তাহলে 11:10:6 দ্যাট ইজ 11:10:6। টোটাল করলে কত হবে, না 11 10 21 আর 6 27। তাহলে 27-এরই ভ্যালু বলা হয়েছে 135। কত গুণ, না 5 গুণ। তাহলে আমরা নির্ণয় করতে হবে কি, মায়ের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে মায়ের বর্তমান বয়স কত, না মায়ের বর্তমান বয়স তো 5। তাহলে এখানে 27 × 5 করলে আমি দেখতে পাচ্ছি 135 হচ্ছে। তাহলে মায়ের বর্তমান বয়স কত হবে, 5 × 5 করে 25। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 95-এ কী বলা হয়েছে, 10টি সংখ্যার গড় 20, প্রতিটি সংখ্যার যদি 5 করে বৃদ্ধি পায় তাহলে নতুন গড় কত হবে। আমি এই প্রশ্ন সেশন 2তেও করিয়েছিলাম। সেখানে কী ছিল, না প্রত্যেকটা সংখ্যা দুগুণ করা হয়েছিল, তাহলে গড় কত বৃদ্ধি পাবে।
সিমিলারলি একই, যদি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কোনো একটা কিছু অ্যাড করা হয় বা কোনো একটা কিছু সাবস্ট্রাক্ট করা হয় বা কোনো কিছু গুণ করা বা কোনো কিছু ভাগ করা হয়, সেম এফেক্ট আমাদের কিন্তু অ্যাভারেজে বা গড়েও পড়বে, তাই তো? তাহলে 10টি সংখ্যার গড় ছিল 20, প্রত্যেকটি সংখ্যা কী করা হয়েছে 5 করে বৃদ্ধি করা হয়েছে, তাহলে অ্যাভারেজে কী হবে 5 বৃদ্ধি পাবে। তাহলে আগে ছিল গড় 20, অ্যাভারেজ ছিল কত 20, এর সঙ্গে 5 যোগ করে কত হবে 25 হবে। এই প্রশ্নের সঠিক আনসার অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি কোশ্চেন নম্বর 97, বলছে একটি পরীক্ষায় মোট 62টি প্রশ্ন ছিল, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। খুব ভালো কথা। রমেন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছে, কোনো প্রশ্ন ছাড়েনি, 34 নাম্বার সে পেয়েছিল। তাহলে রমেন কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল নির্ণয় করতে হবে। তাহলে ধরলাম রমেন সঠিক উত্তর দিয়েছে এনটি, তাহলে এনটি সঠিক উত্তর দেওয়ার জন্য সে কত নম্বর পেয়েছে না, একটি সঠিক উত্তরের জন্য সে 2 নম্বর পায়, তার মানে 2n নাম্বার পেয়েছে সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে এনটি যদি সে সঠিক উত্তর করে থাকে তাহলে কতগুলো ভুল উত্তর করেছে, টোটাল 62টা প্রশ্ন ছিল, তাহলে 62 মাইনাস এন এই সংখ্যক প্রশ্ন সে ভুল করেছে, তার জন্য তার 1 নম্বর কাটা গেছে প্রত্যেক প্রশ্নের জন্য। তাহলে 62 মাইনাস এন প্রশ্নের জন্য তার 62 মাইনাস এন ইন্টু 1 এত নম্বর কাটা গেছে। তাহলে 2n থেকে এই 62 মাইনাস এন ইন্টু 1 বিয়োগ করলে আমি কী পাবো, তার প্রাপ্ত নাম্বার দ্যাট ইজ 34। তাহলে এবার দেখো 2n মাইনাস এন মানে হচ্ছে প্লাস এন মানে 3n মাইনাস 62, তাহলে 3n ইজ ইকাল টু 34 প্লাস 62 দ্যাট ইজ 96। তাহলে এনের ভ্যালু কত হলো, এনের ভ্যালু হলো 32। তাহলে কতগুলো সঠিক আনসার করেছিল, সে 32টি প্রশ্নের সঠিক আনসার করেছে, অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 100, এই সেশনের লাস্ট প্রশ্ন। তো দেখো প্রশ্নে কী বলা হয়েছে, 20 men ক্যান কমপ্লিট এ জব ইন 10 days, আফটার 5 days 20 more men join the group, দেন হাউ মেনি টোটাল ডেজ আর নিডেড টু কমপ্লিট দ্য এন্টায়ার জব। তাহলে আমি প্রথম লাইনে দেখতে পাচ্ছি যে 20 জন মানুষ 10 দিনে একটি কাজ করতে পারে, তাহলে আমরা সবাই জানি যে ম্যান ইন্টু ডেজ ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক, তাই তো? তাহলে 20 জন মানুষের এফিসিয়েন্সি নিয়ে 10 দিন কাজ করলে পুরো কাজ হয়, তার টোটাল ওয়ার্ক হচ্ছে কত না 200। ইজ ইট ক্লিয়ার, বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। তাহলে এবার দেখতে পাচ্ছি প্রথম 5 দিন কাজ করেছে এই কতজন মানুষ না 20 জন মানুষ, তাহলে 5 দিনে কত কাজ হয়েছে না 5 ইন্টু 20 দ্যাট ইজ 100, তাই তো? এরপরে কিছু মানুষ চলে গেছে, কিছু মানুষ জয়েন করেছে, কতজন না 20 জন মানুষ জয়েন করেছে। তাহলে আগে ছিল 20 জন, এখন আরও 20 জন জয়েন করলো, হয়ে গেলো কত 40 জন মানুষ। তাহলে এরা কিছুদিন কাজ করলো, দিয়ে পুরো কাজটা কমপ্লিট হলো, কতটা কাজ পুরো ছিল না 200। তাহলে এখান থেকে আমরা এনের ভ্যালু পেয়ে যাবো, তাহলে 5 20 100, তাহলে 40 ইন্টু এন ইজ ইকাল টু কত 200 মাইনাস 100 দ্যাট ইজ 100, তাই তো? তাহলে এনের ভ্যালু কত হবে, এনের ভ্যালু হবে 100/40, 100/40 করলে কত পাবো না, আমি দেখতে পাচ্ছি 5/2 মানে 2.5। তাহলে আমি দেখতে পাচ্ছি আরও 2.5 ডেজ লাগছে কাজটি কমপ্লিট করতে। তো টোটাল কতদিন কাজটা হয়েছে, প্রথমে 5 দিন কাজ হয়েছিল আর এখানে 2.5, টোটাল 7.5 ডেজে পুরো কাজটি কমপ্লিট হচ্ছে। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করবো তোমাদের সবাইকে খুব ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমি তোমাদের করিয়ে দিয়েছি। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসির জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, সেখানে আমরা ডেলি মক টেস্টের ব্যবস্থা করছি এবং তার সঙ্গে খুব কাছাকাছি আমাদের নেক্সট উইক থেকেই শুরু হচ্ছে অ্যাডভান্স ব্যাচ মানে হচ্ছে সেখানে আমি জিওমেট্রি স্টার্ট করব এবং সেই জিওমেট্রি ক্লাসের কিছু অংশ আমরা ইউটিউবে দেখব, কিন্তু পুরোটা দেখবো না, ঠিক আছে? তো যদি তোমরা ক্লাস জয়েন করতে চাও তো এখনই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে।